This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেতেই ফের বঞ্চনা ইস্যুতে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। আজ ফুল অ্যান্ড ফাইনালে প্রথম এই খবরটা। এই খবর আপনাকে আজকে দিচ্ছি শুধুমাত্র এই কারণে নয় যে আজ সারাদিন এই খবরটা হেডলাইন স্টোরি হিসেবে সারাক্ষণ ডেভেলপ করতে থাকবে, বরঞ্চ বলা ভালো এই খবরটা আগামী 1 বছর, ঠিক বলছি, ঠিক শুনছেন, আগামী 1 বছর এই খবরটা ডেভেলপ করতে থাকবে। কেন? তার কারণ তৃণমূল কংগ্রেস ঠিক করেছে, ঘরোয়া আলোচনাতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যা সুর বেঁধে দিয়েছেন তাতে এই কেন্দ্রীয় বঞ্চনাই 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মূল সুর হতে চলেছে, মূল ইস্যু হতে চলেছে। কারণটা কি? কারণটা কিচ্ছু না, ঠিক 1 বছর আগে যে মন্ত্রে তারা লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিপুল সাফল্য পেয়েছে, 27টা আসন পেয়েছে, সেই একই মন্ত্রে ভর করে তৃণমূল কংগ্রেস চাইছে 1 বছর পরে বিধানসভার ভোটও গড়গড়িয়ে পার করতে। আর ঠিক সেখান থেকেই আজ সংসদে এই চড়া সুর তৃণমূল কংগ্রেসের। লোকসভাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা প্রথম কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সরব হন এবং তারপরে কেন প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না প্রশ্ন তুলে সরব হন তৃণমূল সাংসদ বাপি হালদার। এই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলার জন্য 1 টাকা দেয়নি। তারা যা যা ইউসি চেয়েছিল, যা কাগজপত্র চেয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট যা যা চেয়েছিল সবটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জমা করেছে, তারপরেও 1 টাকা দেওয়া হয়নি। এবং আজকের পবিত্র সদনে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী শিবরাজ চৌহান তিনি আবারও হাউসকে মিসলিড করেছেন। তিনি অ্যান্সার দিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে 1 টাকা দেওয়া হয়নি, গত 3 বছরে 000। বাট তিনি বলছেন যে আমরা টাকা দিতে প্রস্তুত, টাকা দিয়েছি। এই সমস্ত ভুল ভ্রান্তি কথা বলে সংসদকে, আমাদের সদনকে মিসলিড করতে চেয়েছে। বাপি হালদার কতটা সুর চড়িয়েছেন আপনারা শুনলেন। এটা কি উপর থেকে আদেশ না এলে হয়? আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন সরাসরি নয়াদিল্লি থেকে, কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, তুমি বলছিলে যে জনান্তিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই বার্তাটা দিয়েই দিচ্ছেন, এমনকি সাংবাদিকদের সঙ্গেও আলগোছে বলতে বলতে বলেই দিচ্ছেন 1 বছর পর তাদের মূল ইস্যু এটাই থাকবে। সেটা নিয়ে কি আজ থেকেই নেমে পড়লো তৃণমূল? দেখো, এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে একেবারে কৃষি ভবন থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে। এবং আমরা 2023 সেপ্টেম্বর মাসে আমরা দেখেছি যে এই জায়গাতেই, অর্থাৎ এই কৃষি ভবনের সামনে লাগাতার বিক্ষোভ অবস্থানে সেই সময়তে ছিল তৃণমূল কংগ্রেস, এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস সাংসদদের কার্যত ধাক্কা দিয়ে চ্যাংদোলা করে তুলে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে সেই সময় থানায় আটক করে রাখা হয়। দীর্ঘক্ষণ সেই ডামাডোল আমরা চোখে দেখেছিলাম। সেই সময়কার এই যে সংঘাত তা আদতে নির্বাচনে ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, এবং সেই কারণের জন্যই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এই কারণের জন্যই 2026 বিধানসভা নির্বাচনেও সেই একই বিষয়ে ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেস বজায় রাখবে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং সেই সময় তিনি জানান যে 2026 নির্বাচনও যদি কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না মেটায় তাহলে সেই ইস্যুতেই বাংলাতে নির্বাচন হবে, কারণ মানুষ অত্যন্ত ক্ষিপ্ত। তৃণমূলের সরকার তারা বিকল্প পদ্ধতিতে টাকা দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে না, বিশেষত রাজ্যের থেকে যারা কেন্দ্রে এসে মন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন বিজেপির, তারা এই টাকা পাওয়ানোর ব্যাপারে তো তারা চেষ্টা করছেনই না, বরং তারা টাকা আটকানোর চেষ্টা করছেন। এই অভিযোগটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তোলেন, ঠিক তারপরেই আজকে ঘটনাচক্রে লোকসভার অভ্যন্তরে গ্রামোন্নয়ন মন্ত্রক নিয়ে প্রশ্নোত্তর পর্ব ছিল। বাপি হালদার তিনি রাজ্যকে কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা বকেয়া রয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন করেন, আর সেখানেই দেখা যায় যে লিখিত যে উত্তর এসছে তাতে রয়েছে যে পরপর 3টি অর্থবর্ষে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বরাদ্দের পরিমাণ বা টাকা দেওয়ার পরিমাণ সম্পূর্ণভাবে শূন্য, এবং সেই কারণেই কিন্তু বাইরে এসে কার্যত ক্ষোভে ফেটে পড়েন বাপি হালদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। এবং সংসদের ভিতরে আর বাইরে তৃণমূল কংগ্রেস যেভাবে একসঙ্গে ঝাঁপিয়েছে, প্রথমত ভিতরে চড়া সুরে আক্রমণ শানানো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, ন্যায্য প্রাপ্য আটকে রেখেছে রাজ্যের মানুষের এই বলে, এবং তারপর তার সুরাহা করতে না পেরে ওয়াকআউট করার পরেও সংবাদ মাধ্যমের সামনে এবং অন্য রাজনৈতিক দলগুলোর সামনেও কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বে যথেষ্ট সুর চড়িয়ে কথা বলছেন। আর সেই সুর চড়াতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের বেকাবু, বেলাগাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এবার 3rd ক্লাস লোক বলে আক্রমণ করলেন। বেশ কিছু পরিসংখ্যান দিয়েছেন কল্যাণবাবু, কোন খাতে কত টাকা এই রাজ্যের আটকে রেখেছে কেন্দ্র সরকার সে অভিযোগ এনেছেন স্পষ্ট করে পরিসংখ্যান দিয়ে। কিন্তু
বলতে বলতে উত্তেজিত হয়ে কল্যাণ সুর চড়িয়ে বলে দিয়েছেন শিবরাজ সিং চৌহান থার্ড ক্লাস লোক। 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা 3 বছর ধরে কিচ্ছু দিচ্ছে না। আর কি বলছে যে 25 লাখ ফ্রড কার্ড আছে, এটাই তো অভিযোগ, আর তো কিছু না। তা আমরা কি বলছি, 25 লাখ যদি হয়ে থাকে ভাই তুমি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং করো, কিন্তু এই নাম করে তুমি 10 কোটি লোকের টাকা বছরের পর বছর আটকাতে পারো না। বাঙালির পেটে লাথি মারাটাই ওদের কাজ। বাঙালি বিরোধী লোকেরা, বাঙালি বিরোধী লোক বাঙালিকে বাংলায় কোনো উন্নয়ন করতে দেবে না। আজ বলে গেলাম, শিবরাজ চৌহান, নরেন্দ্র মোদী জেনে রাখুন, 2026-এ 30টা সিটও আপনারা পশ্চিমবাংলায় পাবেন না। একদম শিবরাজ চৌহান এই জন্য এত থার্ড ক্লাস লোক, ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে ওকে চিফ মিনিস্টার থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যথারীতি তার মেজাজে, কে কেন কোথা থেকে বদলি হয়ে কোথায় এসছেন সেটাও বলে দিয়েছেন। কিন্তু শিবরাজ সিং চৌহানকে তার এই বেলাগাম আক্রমণের পর শিবরাজ সিং চৌহানের কাছ থেকেও কিন্তু পাল্টা উত্তর পাওয়া গিয়েছে। সে উত্তর অবশ্য এমন বেলাগাম নয়, কিন্তু কেন্দ্রীয় সরকার যে তার নীতিতে কোনো পরিবর্তন আনছে না আপাতত, অন্তত তৃণমূলের এই বিক্ষোভে বা তৃণমূল এটাকে ইস্যু করবার কথা বলায় তারা যে এখনই নড়ে চড়ে বসে বাংলার সোকল্ড প্রাপ্য তৃণমূল কংগ্রেসের ভাষায় তাদের অভিযোগ অনুযায়ী সেটা কালকেই ছেড়ে দিচ্ছে না, সেটা স্পষ্ট। बंगाल के मित्र बात कर रहे थे, यूपीए और एनडीए की सरकार के समय अगर 2006-7 से 13-14 तक पश्चिम बंगाल में केवल 111 करोड़ मानव दिवस सृजित हुए थे, हमने 239 करोड़ मानव दिवस सृजित किए हैं और 14,985 करोड़ की राशि के विरुद्ध 54,515 करोड़ रुपया पश्चिम बंगाल को भी दिए गए हैं। ये कंप्लायंस पूरी कर दे, ये सरकार कोई भेदभाव नहीं करेगी और तमिलनाडु की भी पूरी राशि जैसे मैंने कहा वो रिलीज की जाएगी, इसमें कहीं कोई संदेह नहीं है। অর্থাৎ শিবরাজ সিং চৌহান পাল্টা পরিসংখ্যান দিচ্ছেন এখনো পর্যন্ত কোন খাতে তারা কত টাকা দিয়েছেন এবং সে টাকা যে ইউপিএ 2 জমানাত, অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেস সরাসরি কেন্দ্রীয় সরকারের শরিক ছিল, তাদের মন্ত্রী ছিলেন মন্ত্রিসভাতে, সেই জমানার থেকেও বেশি, সেটাও তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে দেখাচ্ছে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি বা অভিযোগ অনুযায়ী, তৃণমূল শিবিরের অভিযোগ অনুযায়ী তারা রাজ্যের টাকা আটকে রেখেছেন, এটা তারা মানছেনই না, ফলে ছেড়ে দেওয়ার তো প্রশ্নই নেই। কিন্তু এখানেই কি বিতর্কটা থামছে? না, থামছে না। তার কারণ শুভেন্দু অধিকারী বলছেন আরেক কদম এগিয়ে। শিবরাজ সিং চৌহানের মুখ থেকে আপনারা শুনলেন টাকা দিয়ে দেওয়ার কথা, ইউপিএ 2 জমানার থেকে বেশি টাকা দেওয়ার কথা, টাকা আটকে রাখাতে তো তার কোনো সাইই নেই। বরং শুভেন্দু অধিকারী আরেক কদম এগিয়ে বলছেন যে টাকা কেন্দ্র পাঠায় সে টাকাতেও নাকি স্রেফ টাকাটা ফেলে রেখে সুদের অর্থ কামায় রাজ্য। সে টাকা দিয়ে কি করে শুনুন শুভেন্দুরই মুখে। 10,000 টাকা করে পার স্মার্টফোনের জন্য এই যে টাকা 101 কোটি টাকারও বেশি, প্রায় অনেক টাকা, এই টাকার 2 বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে, খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে। 701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন। এর দুটো কারণ আছে, একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন, চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো, এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা। এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31শে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন 1 উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে তার দাবি আমি করব। মাসের বাকি আর মাত্র 5-6 দিন, তার মধ্যে 701 কোটি টাকা খরচ করা যে সত্যি সত্যি সম্ভব না, এটা শুভেন্দুবাবুও জানেন। তাহলে উপায়? শুভেন্দুবাবু যেটাকে বলছেন যদি না হয় বলে আসলে ওটাকেই টার্গেট করতে চাইছেন, অর্থাৎ সরাসরি অ্যাকাউন্টে টাকা। আমি ঠিক এখান থেকে আমাদের সঙ্গে উপস্থিত রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। শুভাশিস বাবু, আপনার কাছে আমার বেশ কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা আগে রাখি,
1 বছর আগে লোকসভা নির্বাচনে যে পদ্ধতিতে, যে কৌশলে শেষমেশ এত বিপুল সাফল্য এসেছিল তৃণমূল কংগ্রেসের, সেই একই কৌশল বিধানসভায় খাটবে, এটাকে আপনি বিশ্লেষক হিসেবে মনে করছেন? আমি আমার এই সন্দেহের জায়গাতে একটাই বিষয়কে রাখছি। সত্যি সত্যি কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্রের দেওয়া, ফলে সে টাকাটা কেন্দ্র দিচ্ছে না বলেই পাচ্ছি না, এটা রাজ্যের মানুষ বিশ্বাস করতে পারেন। কিন্তু রাজ্যের বিধানসভা ভোট, রাজ্যের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ বৃদ্ধির জন্য, আরো 5 বছর শাসন করবার জন্য, তার সবটাই কেন্দ্রের উপর নির্ভরশীল। কেন্দ্র টাকা দিচ্ছে না বলে উন্নয়ন হচ্ছে না, এটা কি তারা মানবেন? দেখুন, ভোটের ন্যারেটিভ একটা প্রসেস আর ভোটের কাস্টিং একটা প্রসেস। পয়েন্টটা হচ্ছে যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল 2024-এর আগে, মানে প্রি লোকসভা, সেরকমই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে 26-এর আগে, ঠিক আছে? এবং এটাও জেনে রাখুন যে এই ন্যারেটিভটার উপরে কাস্টিং এর কোনো সম্পর্ক নেই। কাস্টিং যেরকম হবার সেই রকমই কাস্টিং হবে। তবে এখনো যেভাবে প্রভাব বিস্তার করেছে সাংগঠনিকভাবে তৃণমূল করে রেখেছে, এবং যে জায়গায় খামতিটা আছে অপোজিশন দলগুলো, শুধুমাত্র বিজেপি তো বলবো না, বাকি সব দলগুলো যে খামতিটা আছে, তাতে ধরাই যেতে পারে অ্যাডভান্টেজ তৃণমূল এই কন্ডিশনে বেঙ্গল অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আছে। কারণ বেঙ্গলে তৃণমূল কংগ্রেস মানে কিন্তু শুধুমাত্র কলকাতা বা কলকাতা কেন্দ্রীয় যে ধরনের প্রতিবাদগুলো হচ্ছে বা যে ধরনের অ্যান্টি ন্যারেটিভ গুলো তৈরি করছে, তার কোন রকম কোনো ভ্যালু রাখে না যদি আমরা কলকাতা থেকে 100 কিলোমিটার যে কোনো দিকে যে কোনো জেলায় প্রবেশ করি। কারণ যত আমরা জেলায় পেনিট্রেট করব, যত আমরা জেলা থেকে পঞ্চায়েতে যাব, যত পঞ্চায়েত থেকে আরো ভিতরে যাব, গভীর থেকে গভীরতর বাংলায় যাব, তখন কিন্তু ন্যারেটিভ আর দাঁড়ায় না। তখন সাধারণ মানুষ যারা দুবেলা ঠিক করে খেতে পায় না, সেই মানুষ কিছু স্বপ্ন, কিছু ভুয়ো স্বপ্ন, কিছু রকম ভাবে তাদেরকে টাকা পাইয়ে দিয়ে ডাইরেক্টলি ভোটে কনভার্ট করে দেওয়া হয়। তার সাথে তাহলে এখানেই সুভাষিস বাবু আপনার কাছে আমার প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, এই টাকাটাই সরাসরি যদি মানুষ অ্যাকাউন্টে পান, শুভেন্দু অধিকারী যেটা চেষ্টা করছেন, তাহলে একদিক থেকে এই ন্যারেটিভটাও শেষ হয় তৃণমূল কংগ্রেসের দেওয়া, যে কেন্দ্র টাকা দেয় না, কারণ মানুষ অ্যাকাউন্টে টাকা পেলে বুঝবেন টাকা তো আসছে, সরাসরি আমাকে দিচ্ছে, সেই ন্যারেটিভটা নষ্ট হয়। এবং দ্বিতীয় আরেকটা ন্যারেটিভ তৈরি হয়, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে এবং সরাসরি আমাকে দিচ্ছে, কোনো নেতাকর্মীর পায়ে গিয়ে ধরতে হচ্ছে না। এটা কি কাজ করতে পারে? দেখুন, আপনাকে আমি বলি, কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে একটা নোটারি রিলেশনশিপ আছে, ঠিক আছে? কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টপকে গিয়ে মানুষকে বেনিফিট ডাইরেক্টলি কতটা করতে পারে, সাংবিধানিক বা আইনত ভাবে কতটা করতে পারে, তার জন্য খুব প্রচুর লিমিটেশনস আছে, এবং সেই লিমিটেশনস গুলোকে অতিক্রম করে করা যাবে কি যাবে না এ ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে বিপুল সন্দেহ আছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, কোন প্রকল্পকে সামনে রেখে এই জিনিসটা করা যেতে পারে, কিন্তু যেটা রাজ্য সরকারের রাজনৈতিক স্তর যেটা করছে, সেটা হলো প্রকল্পগুলোর সাথে মানুষের সম্পর্ক হতে দিচ্ছে না। যেহেতু এই সম্পর্কগুলো হতে দিচ্ছে না, সেই জন্য ডাইরেক্ট বেনিফিটটা পৌঁছাতে পারছে না। আর বারবার যে টাকাটা দেওয়ার কথা বলা হচ্ছে, এই টাকাটা কোনো সরকারকে দেওয়া হয় না, এই টাকাটা দেওয়া হয় ব্যুরোক্রেসিকে, এবং তারা একটা প্রকল্পের আন্ডারে এই টাকাটাকে আপনার খরচা করে তার এগেইনস্টে কমপ্লায়েন্স রিপোর্ট কিন্তু তারা উপরে পাঠায়, এবং কমপ্লায়েন্স রিপোর্ট ইজ এ ম্যান্ডেটরি ডকুমেন্ট ফর নেক্সট পেমেন্ট। ঠিক। আমি সুভাষিস বাবু আপনার কাছে আমার শেষ প্রশ্নটা রাখবো, কিন্তু তার আগে একটা ছবি দেখিয়ে রাখি আপনাদেরকে। ছবিটা মজার ভাববেন কিনা জানি না, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রবল তোপ দাগছেন বাঙালি বিরোধী, বাংলা বিরোধী বলে কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপিকে, থার্ড ক্লাস লোক পর্যন্ত বলছেন শিবরাজ সিং চৌহানকে, তখন লোকসভাতেই ওই একই রকমভাবে তৃণমূলের মতোই ওয়াকআউট করে বেরিয়ে এসে 5 হাত দূরে কংগ্রেসও একটা বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু কিছুতেই কংগ্রেসের সঙ্গে তৃণমূল আর তৃণমূলের সঙ্গে কংগ্রেসের বিক্ষোভটা মার্জ করছে না, মানে একসঙ্গে হচ্ছে না। ওই 5 হাত দূরে দূরে বিক্ষোভ চলছে, কংগ্রেস বিক্ষোভ করছে কৃষক ইস্যুতে, তৃণমূল বিক্ষোভ করছে রাজ্যের বঞ্চনার জায়গা থেকে। এখান থেকে সুভাষিসবাবু আপনার কাছে আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন আপাতত, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের ফ্লোর কোঅর্ডিনেশন, মানে লোকসভার ভিতরে তালমিল বেশ ভালোই এগোচ্ছিল গত কয়েকদিন, হঠাৎ করে তাল কাটলো কোথায় বলে মনে হয়? তার মানে কি তৃণমূলের এই থিওরিটাতে, এই তত্ত্বতে, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার তত্ত্বে কংগ্রেসও বিশ্বাস করে না? কংগ্রেস যেহেতু অনেকদিন ধরে কেন্দ্র সরকার চালিয়েছে, কংগ্রেস খুব ভালো মতো জানে যে এই জিনিসটার খুব ডেপথে গেলে যদি একটা লিগাল কেসও করে দেয় এই জিনিসটা দাঁড়াবে না। তার জন্য কংগ্রেস জানে এটা মুখ পুড়ে যাওয়ার হাই চান্স আছে। চেঁচামেচি, মিডিয়ায় বিবৃতি দেওয়া, এগুলো একটা স্তর,
কিন্তু যদি সত্যি এই জিনিসটা পুরোপুরি ইলিগাল হতো তাহলে এটাকে কন্টেস্ট করতো, কারণ বহু উকিল জিতে ওখানে গেছে, তারা সবাই মিলে কন্টেস্ট করতো এটা সুপ্রিম কোর্টে, কিন্তু কেউ কিন্তু কন্টেস্টের দিকে যাচ্ছে না, সবাই বারবার থ্রেটনিং করছে, মিডিয়ায় গিয়ে বিবৃতি দিচ্ছে। কেন কন্টেস্ট হচ্ছে না? কারণ কন্টেস্ট করলেই কোর্টের সামনে ডকুমেন্ট ভার্সেস ডকুমেন্ট খেলা হবে। সেই সময় পরিষ্কার হয়ে যাবে যে যেহেতু না কেন্দ্র সরকার আটকাবার ক্ষমতা রাখে, না রাজ্য সরকার কোনোভাবে আটকে রাখার ক্ষমতা রাখে, এটা আমি পরিষ্কার ভাবে বলছি। এক মানুষকে টাকা একটা প্রকল্পের আন্ডারে ইউজ করতে দেওয়া হয়, যতক্ষণ না সে ইউজ কমপ্লিটলি করে তার কমপ্লায়েন্স রিপোর্টটা দেয়, তার এগেইনস্টে নেক্সট অ্যামাউন্ট অফ ফান্ডটা আসে না। সুতরাং দুজনেরই ইকুয়াল রেসপন্সিবিলিটি আছে, দুজনেরই ইকুয়াল পাওয়ার আছে। এখানে একটা মাদার এজেন্সি আর একটা নোটারি এজেন্সি, সুতরাং এইখানে কোন রকম কোন লুকোছাপার জায়গা নেই যদি লিগ্যাল গ্রাউন্ডে আপনি দেখেন। আমার সময় একদম শেষ। সুভাষিস বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপাতত ইকুয়াল আক্রমণ চলছে, অন্য কিছু নয়। এক দল বলছে বঞ্চনা, আরেক দল বলছে দুর্নীতি। এই বঞ্চনা বনাম দুর্নীতির তর্কে শেষ পর্যন্ত রাজ্যের মানুষ ভোট দেন কোন দিকে, বা আদৌ এই তর্কে তাদের কোনো মন থাকে নাকি তারা নিজের ভোট দেওয়ার জন্য অন্য কিছু বেছে নেন, অন্য কোনো তর্ককে বেছে নেন, অন্য কোনো ন্যারেটিভকে বেছে নেন, সেদিকে আমাদের নজর থাকবে 1 বছর ধরে। আর সেরকম একটা ন্যারেটিভ হতেই পারে ভোটার লিস্টে কে কারসাজি করছে এবং সে কারসাজিতে কার ক্ষতি হচ্ছে। তার কারণ গত কয়েকদিন আগে আপনারা জানেন TV9 বাংলা প্রথম খবর করেছিল ভোটার লিস্টের অসঙ্গতি নিয়ে। একই ব্যক্তি, একই ভোটার কার্ড দুজন ব্যক্তির নামে কোথাও ইস্যু হচ্ছে এবং কখনো কখনো ওই দ্বিতীয় ব্যক্তি রাজ্যের বাইরের বাসিন্দা হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঝাঁপিয়ে পড়ার পরেও ওই এক বালতি দুধে চোনার মতোই, চোনার বেশি খুব একটা কিছু পায়নি তৃণমূল কংগ্রেস ভোটার কার্ড ইস্যুতে। এবার বিজেপি ঝাঁপালো, তারা কি চোনাই পাবে, না তাদের জন্য সত্যি সত্যি দুধ নিংড়ে কোথাও ননি বা মাখন তোলা আছে? ভোটার লিস্ট নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, প্রথম আপনাদের শোনাই। অবশ্যই সেই হিন্দু ন্যারেটিভ। কি বলছেন শুভেন্দু? বাগদাতে ভিডিও নাম্বার অফ কমপ্লেন্টস শয়ে আমাদের কাছে এসেছে। হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশি নয় প্রমাণ করা। এক্ষেত্রে আইন খুব পরিষ্কার, যে সেকশন ফর্ম 7 অবজেকশন দেবে তাকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতবর্ষের নাগরিক নন। প্রমাণ করার দায়িত্বটা যার বিরুদ্ধে অভিযোগ সে নয়, আইনে খুব পরিষ্কার, হ্যান্ডবুকে আছে। ভিডিও বাগদাকেও হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের ডাকা বন্ধ করবেন। কৃষ্ণনগর 2 ব্লক এইভাবে কমপ্লেন নিতে পারেন না। আব্দুর রহিম শেখ তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট না কি নেতা আছেন, টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, সবই হিন্দু নাম। এই ফর্মে সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার ইনকোয়ারি করেন এবং এই হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন, তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো। আমরা ফুল মনিটরিং করছি এবং আমরা বাগদা এবং কৃষ্ণনগর 2-তে যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে তাদের নিয়ে বিডিও অফিসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধর্ণা আমরা দেব। শুভেন্দু অধিকারী নিতান্ত কথার কথা বলছেন না। এই যে কমপ্লেন করব, মনিটরিং করছি, তার একেবারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘর পর্যন্ত কথাটা পৌঁছে দিয়েছেন। সুকান্ত মজুমদার দেখা করেছেন অমিত শাহের সঙ্গে এই অভিযোগগুলো জানিয়ে। কিন্তু জমিনি হকিকত মানে মাটির সত্যটা কি? সত্যি কি এসব হচ্ছে? আমাদের প্রতিনিধি দীপঙ্কর সরাসরি আমার সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কি ঘটছে? সত্যি কি এমন কিছু ঘটছে যা শুভেন্দু অধিকারীরা বলছেন? দেখো, এখনো পর্যন্ত আমরা বাগদা ব্লকে যা তথ্য পাচ্ছি তাতে বাগদার বয়রা, বিশেষ করে বয়রা পঞ্চায়েতে একাধিক মানুষ, যারা কেউ মতুয়া, কেউ নমশূদ্রু, এই ধরনের সম্প্রদায়ের মানুষের কাছে এই নোটিশ গেছে। তাদেরকে বলা হচ্ছে যে আপনি যে ভারতীয় তা প্রমাণ করুন, অর্থাৎ তার কাছে বিভিন্ন ডকুমেন্টস চাওয়া হচ্ছে। কিন্তু এদের মধ্যে যাদের কাছে নোটিশ গেছে তারা কেউ হয়তো গুজরাটে কাজের জন্য গেছেন, কেউ হয়তো বেনারসে কাজের জন্য গেছেন বা বাইরে কাজের জন্য থাকেন, অথবা সে হয়তো অনেকদিন বাড়িতে ছিলেন না। এই সমস্ত লোক বেছে বেছে আলাদা আলাদা করে তাদের নামেই নোটিশগুলো গেছে, এমনটা অভিযোগ বিজেপির। এবং এই সব মানুষের সঙ্গে আমরা সকাল থেকে কথা বলছি, তারা কিন্তু একটা জিনিস স্পষ্ট করছেন যে তাদের দীর্ঘদিন ধরে এখানে থাকা, দীর্ঘদিন ধরে এই বাগদার মাটিতে থাকা, এই বাগদার বিডিও অফিসে তারা একাধিকবার এসছেন, কিন্তু ভোট দিয়েছেন একাধিকবার। তা সত্ত্বেও তাদের কাছে কেন এই ধরনের নোটিশ গেল, এটা নিয়ে কিন্তু তারা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তারা আতঙ্কিত যে আগামীতে এই হিয়ারিং হয়ে যাওয়ার পরে তাদের নাম বাতিল হয়ে যাবে না, তো তারা কি তাদের ভোটার লিস্টে নাম থাকতে পারবে? এই সব নিয়ে কিন্তু
কিন্তু বাগদার বয়রা পঞ্চায়েতের যে সমস্ত নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষজনের কাছে এই নোটিশ গেছে তারা প্রত্যেকেই হিয়ারিং অ্যাটেন্ড করছেন বা করেছেন, কিন্তু তাদের সমস্যা একটাই যে এই হিয়ারিং হয়ে যাওয়ার পর তারা তাদের সমস্ত ডকুমেন্টস দেখাবার পর তারপরেও তাদের যদি কোনো রকমভাবে দুশ্চিন্তা এই জায়গাটা থাকছে যে কোনো রকমভাবে নামটা বাতিল হয়ে যাবে না, তো এটা যেমন রয়েছে। কিন্তু পাশাপাশি বিজেপির যে একটানা অভিযোগ সেটা কিন্তু আজকেও প্রেস কনফারেন্স করে তারা বলছেন। একেবারে দীপঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ। দীপঙ্কর ছিলেন আমাদের সঙ্গে। অর্থাৎ বাগদার অন্তত বয়রা অঞ্চলে কিন্তু এই অভিযোগের সারবত্তা মিলেছে, একজন দুজন নয়, একাধিক, এবং অনেকগুলো ঘরের মানুষকে, অনেক নাগরিককে কিন্তু একসঙ্গে এমন নোটিশ পাঠানো হয়েছে, বিশেষ করে যারা মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ এই ঘটনার সত্যতা আছে, কিন্তু এটা কি রাজ্য জুড়ে ঘটছে? সারা রাজ্যেই কি কোটানকোট চক্রান্ত, বিজেপি যা বলছে তৃণমূলের বিরুদ্ধে সেটা চলছে? তৃণমূলের পাল্টা বক্তব্য এসছে। জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনে নেব। বাদ দেওয়া বা ভোটার লিস্টে নাম ঢোকানো এটা কার দায়িত্ব? রাজ্য সরকারের দায়িত্ব না, তৃণমূল কংগ্রেসের দায়িত্ব না, এটা সম্পূর্ণভাবে হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব, জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব। এইটুকুনি জানেন না তিনি এখানকার বিজেপির সভাপতি হয়ে বসে আছেন? জানেনই না। ইলেকশন কমিশন হয়ে গেল বিজেপির শাখা সংগঠন। দেখে কাকে করা যায় ওই লোকটাকে করো, যে আমাদের সঙ্গে ছিল, আমাদের কথা শোনে, তাকে ইলেকশন কমিশনার করো। তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কোথায়? যে লক্ষ 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 গন্ডগোলের ভোটার লিস্ট। এই স্ক্যামটা সামনে কে আনলেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের ওই ভোটার লিস্টে তাদের প্রথম তোলা যে অভিযোগ, সেই অভিযোগে দাঁড়িয়ে থাকছে, কিন্তু কায়দা করে পাশ কাটিয়ে যাচ্ছেন পুরোটা নির্বাচন কমিশনের বা তার অফিসের ঘাড়ে ঠেলে দিয়ে। যখন নোটিশগুলো যাচ্ছে কিন্তু বিডিও অফিস থেকে, যারা চাকরি করেন রাজ্য সরকারের কর্মচারী হিসেবে। জয়প্রকাশ বাবুরা আপাতত এটাতে মাথা গলাচ্ছেন না, বা এ নিয়ে চিন্তিত হলেও বিজেপি প্রচার তাদের মনে দাগ কেটেছে কি কাটেনি সেটা বুঝতে না পারলেও তারা মুখে অন্তত বলছেন না। নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, ইদানিং করে যার তৃণমূলের যোগদান নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়েছিল, তিনি নিজে সে জল্পনা খারিজ করেছেন। কিন্তু এই ভোটার লিস্ট বিতর্ক নিয়ে তিনি কি বলছেন? সত্যিই কি রাজ্যের বাইরের ভোটার, নাকি সত্যি হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত? নওশাদের বক্তব্য। সুকান্ত বাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া, আর কোনো জায়গা নেই। ডেভেলপমেন্টের উপরে এরা কথা বলতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সুকান্ত বাবুদেরকে, থার্ড টাইম আপনাদের এটা চলছে, তাহলে আপনারা কি করছেন? কেন্দ্রীয় কটা ফান্ড কত টাকা আনতে পেরেছেন কেন্দ্র সরকারের? ব্যর্থ। এ নিয়ে তাদের কোনো চর্চা নেই, শুধু হিন্দু মুসলমান। দেখুন, অনৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে, তার জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে। ঠিক একইভাবে ভিন্ন ধর্মে কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয়, তার বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু সুকান্ত বাবুদের এই হিন্দু মুসলমান ছাড়া আর কোনো সাবজেক্ট নেই পলিটিক্স করার। নওশাদ সিদ্দিকী কিন্তু তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ সম্পর্কে সন্দিহান নন, কিন্তু বিজেপির তোলা অভিযোগটাকে তিনি স্রেফ হিন্দু মুসলমান করার চেষ্টা বলেই দেখছেন। আমার বোধহয় আর কিছু বলার প্রয়োজন নেই। নওশাদকে নিয়ে ছড়ানো জল্পনা, তার উত্তর এবং সর্বশেষ ভোটার লিস্ট নিয়ে তার বক্তব্য কিছু কি ইঙ্গিত দিচ্ছে? ফুল অ্যান্ড ফাইনাল আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন টিভি9 বাংলায়।